ভারত এটাতে ইনভলভড, সুতরাং এটা কতটুকু আমরা উঠতে দিব এটা নিয়ে আমাদের চিন্তা আছে। বাট আমি মনে করি এটা উঠতে দিতে হবে, এটা স্বচ্ছতার মধ্যে এটাকে প্রকাশ করা দরকার, কারণ যাতে আর কখনো ভারত এই নেবারহুডে এই কাজটা না করে, খালি বাংলাদেশেই নয়, আর নেবারহুডই যাতে এই কাজটা না করে। আমরা যখন একটা অধিকার পাই তারপরে কিন্তু কিছুক্ষণ সময় দেওয়া দরকার, যাতে এই অধিকারটা পাওয়ার পরে আমাদের কিন্তু একটা চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট অধিকার পাওয়া দরকার। একবারেই সব উনি করে ফেলবেন, এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত আই উড সে অবাস্তব কথা উনি বলতেছেন বলে আমি বলতেছি। সংস্কারের জন্য এটা কিন্তু মানুষ হয়তো, আমি একভাবে আর্টিকুলেট করছি, অন্যরা অন্যভাবে আর্টিকুলেট করবে, কিন্তু মানুষ কিন্তু বুঝতেছে যে উনাদের সংস্কারের উপরে মানুষের কিন্তু তেমন আস্থা নাই। আমার মনে হয় যে যেটা কয়েকদিন আগে আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে বোধহয় কয়টা ৮০টা মামলা হয়েছে এবং ৩০ জনকে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এরকম কথা বলেছেন। সেটা ঠিক আছে যে আমরা আসলে আমাদের হিন্দু ভাই বোনদেরকে কতটুকু গার্ড করি সেটা আমরা আমরা যে আমাদেরটা বুঝি এবং আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে দেখানো উচিত না। আমরা যে সবার মানবাধিকার রক্ষার জন্য সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমাদের বোঝানো উচিত। কিন্তু সাথে সাথে আমাদের পুলিশ ফোর্সে কত পার্সেন্টেজ ওয়াইজ কতজন হিন্দু আছেন, আমাদের সরকারি সার্ভিসে কতজন হিন্দু আছেন, আমার এগুলো কিন্তু দেখানো দরকার। এটা কিন্তু আমাদের বাংলাদেশের সরকার বলে না, এটা কিন্তু বলা উচিত যে ভারতের আসলে ভারতের মুসলিম কমিউনিটিকে এইভাবে তারা অর্থনৈতিকভাবে নিষ্পেষণ করেছে। তারা তাদেরকে এই কোনো জায়গায় তাদের রিপ্রেজেন্টেশন, তারা তো বোধহয় অ্যাবাউট 17% অফ দ্য পপুলেশন, সেই হিসাবে সরকারে তাদের পার্সেন্টেজ বোধহয় 5%ও না। আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে যেরকম ধরে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয়, যেমন ধরেন আমাদের বাংলাদেশিরা যেও কিন্তু অনেক জায়গায় থাকতে পারে না, অনেক জায়গায় তাদেরকে ভাড়া দেওয়া হয় না, অনেক জায়গায় তারা হোটেলেও যেও ঢুকতে দেওয়া হয় না। সো এই ধরনের জিনিসগুলো যে ইন্ডিয়া করে সেটা আমার মনে হয় খুব সামনে আনা দরকার। আহ, এখন আপনি আসেন আমাদের এই যে সংস্কারের কথায়, বিডিআর এর কথা একটু বলি। বিডিআর এর ব্যাপারে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যেই মেম্বার গুলো হয়েছে এবং যেভাবে তাদেরকে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে, এখানে আমাদের সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে এক ধরনের ওয়েট অ্যান্ড সি আছে, অর্থাৎ তারা অপেক্ষা করতে চায়, তারা দেখতে চায় এই তদন্ত কমিশন কিভাবে কাজ করে। যদি কমিশন ভালোভাবে কাজ না করতে পারে, যদিও এল এম লতিফুর ফজলুর রহমান সম্পর্কে সবারই অনেক শ্রদ্ধা এবং সম্মান আছে, কিন্তু বাকিদেরটা দেখে এটা যদি করতে না পারে তখন আবার তোলা হবে। সো ইয়া, বিডিআর হয়েছে, কিন্তু এখানে বিডিআর এই তদন্তটাকে ঠেকা দেওয়ার অনেক কারণ আছে, সেটা কর্নেল মুস্তাফিজ বলেছেন। যে যেহেতু ভারত এটাতে ইনভলভড, সুতরাং এটা কতটুকু আমরা উঠতে দিব এটা নিয়ে আমাদের চিন্তা আছে। বাট আমি মনে করি এটা উঠতে দিতে হবে, এটা স্বচ্ছতার মধ্যে এটাকে প্রকাশ করা দরকার, কারণ যাতে আর কখনো ভারত এই নেবারহুডে এই কাজটা না করে, খালি বাংলাদেশেই নয়, আর নেবারহুডই যাতে এই কাজটা না করে। কিন্তু এটা যখন করতে করতে যাবে, এটা যখন সফল করতে যাবে, তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে যেটা ভারত চায় না। তো সেই ক্ষেত্রে ভারত কি, হ্যাঁ, ভারত চায় না এটা কোনোভাবেই হোক। এবং আমরা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের যে অতীত ইতিহাস, সেটাতে যদি আমরা থাকি তাহলে আমরা অবশ্যই জানি যে উনি এটা যে কোনো ভাবে হোক হয়তো সফল করার চেষ্টা করবে। তো সেইখানে আসলে কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই দ্বন্দ্ব হবে, কিন্তু এই দ্বন্দ্বে আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নাই। কারণ আমরা আমাদের যে ৫৭ জন অফিসার এবং আরো কয়েকজন সিপাহী যারা মারা গেছেন, এরপরেও যারা মারা গেছে, বিডিআর এর যেটা হয়েছে সেটার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সুতরাং দ্বন্দ্ব হোক আর যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা কিন্তু এর প্রত্যুত্তরে আমরা কিন্তু ভারতের উপরে কোনো আক্রমণ করতে চাচ্ছি না, আমরা কিন্তু ভারতের কোনো অফিসারকে হত্যা করতে চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে যে এটা ছিল সত্য বাস্তবতা, এটা ভারতকে স্বীকার করতে হবে, আন্তর্জাতিক বিশ্বে এটাকে সামনে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে
এবং বলতে হবে ভারতের যেই ডিজাইন ছিল সেটা দেখাইতে হবে, এবং দেখানোর পরে যাতে আমাদের যে রিলেশনশিপ ভারতের সাথে এটা যাতে সত্য এবং বাস্তবতার উপরে হয়। আমি কিন্তু তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে মানুষ, কিন্তু আমি এটা মিথ্যার উপর করতে রাজি নই। আমি কি বুঝাতে পারছি? এটা সত্য, তো সত্যটা মেনে করতে আমার অসুবিধা নেই, কিন্তু মিথ্যার উপরে করতে পারবেন না। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে সংস্কার, আজকাল শুনলাম দ্বিকক্ষ বিশিষ্ট, আজকাল শুনলাম এখন দ্বিকক্ষ বিশিষ্ট নাকি হবে। হ্যাঁ, সাইমন সাহেব ভালো বলতে পারবেন। দ্বিকক্ষ বিশিষ্ট আমি কই, আমাদের বাংলাদেশে কেন দ্বিকক্ষ বিশিষ্ট হবে? কয়েকজন লোককে চাকরি দেওয়ার জন্য নাকি? কিছু লোককে বেতন টেতন দেওয়ার জন্য? কারণ আমরা তো না, ফেডারেল রাষ্ট্র না, আমেরিকা ফেডারেল রাষ্ট্র, সেই জন্য তাদের আছে, দুই পক্ষ আছে। ইন্ডিয়াও তাই। হইলে হাউস অফ লর্ডস, যুক্তরাজ্য হইতেছে আপনার একটা ঐতিহাসিক ভাবে হয়েছে। আমরা তো এইটা না, আমাদেরকে কেন দ্বিকক্ষ বিশিষ্ট করতেছে? আমি শুনলাম এখানে হবে এরকম নানা রকম জিনিস হবে। আসলে এখানকার সংস্কার নিয়ে আমি দুইটা কথা বলি। উনারা সংস্কার নিয়ে একটা বড় ভুল করতেছেন। এটা ভুলটা হলো এই একটা ইয়াতে কথা আছে, একটাকে ইঞ্জিনিয়ারিং থিঙ্কিং আর একটাকে বলে ডিজাইন থিঙ্কিং। ইঞ্জিনিয়ারিং থিঙ্কিংটা হইলো আপনার ভেরিয়েবল গুলো যখন চেঞ্জ হয় না। ধরেন আপনি একটা ব্রিজ বানাবেন, আপনার ওখানে নদী আসতেছে, নদীটা একইভাবে আসে, প্রতিটা বছরে একই সময় একই রকম জিনিস হয়। যদি সেইটা হয় আপনি কিন্তু ক্যালকুলেট করে কিন্তু একটা ব্রিজ বানাইতে পারেন। কিন্তু যেখানে সবকিছু চেঞ্জ হইতে থাকে সারাক্ষণ, মানে উনি যেমন ধরেন কথার কথা যে উনারা সংস্কার করবেন, উনারা ধরেন নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার করবেন। নির্বাচন কেন্দ্রিক যদি সংস্কার করেন, ধরেন এরকম একটা কথা যে নির্বাচনে টাকা পয়সার যাতে খেলা না করা যায়, তাহলে এইটার যে ইফেক্ট অন্য জায়গায় পড়বে সেটাকে কিন্তু বিচার করতে হবে। এটাকে কিন্তু কেউ বিচার করতেছে না এখানে। এখানে সবাই করতেছে কি কম্পার্টমেন্টালি চিন্তা করতেছে। এই যে কয়েকদিন আগে যে একটা প্রথম আমাদের আমার খুবই শ্রদ্ধাস্পদ ব্যক্তি মুহিত চৌধুরী সাহেবের যে দেখছেন একটা করছে যে জনপ্রশাসনের একটা আপনার সংস্কার পরিকল্পনা, যেটা সবাই কিন্তু খেপে গেছে, সবাই কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। অর্থাৎ এটা কিন্তু বাস্তবসম্মত হচ্ছে না। আমার ধারণা যে অন্যগুলো তো এই ধরনের সমস্যা হবে, এবং একটা আরেকটার সাথে যে মানে কানেক্টেড, এটা কিন্তু ওনারা বুঝতেছেন না। আমরা যেটা হয়, আমরা যখন একটা অধিকার পাই তারপরে কিন্তু কিছুক্ষণ সময় দেওয়া দরকার, যাতে এই অধিকারটা পাওয়ার পরে আমাদের কিন্তু একটা চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট অধিকার পাওয়া দরকার। একবারেই সব উনি করে ফেলবেন, এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত আউটসে অবাস্তব কথা উনি বলতেছেন বলে আমি বলতেছি। সংস্কারের জন্য এটা কিন্তু মানুষ, হয়তো আমি একভাবে আর্টিকুলেট করছি, অন্যরা অন্যভাবে আর্টিকুলেট করবে, কিন্তু মানুষ কিন্তু বুঝতেছে যে উনাদের সংস্কারের উপরে মানুষের কিন্তু তেমন আস্থা নাই। উনারা যতই বলুক কিন্তু আস্থা তেমন নাই, কারণ উনাদের গভর্নেন্সের উপরে মানুষ তো দেখতেই পাচ্ছে কি হয়েছে। উনাদের মধ্যে এক ধরনের জনবিচ্ছিন্নতা আছে, এটা মানুষ বুঝে, এবং মানুষ মনে করতেছে যে সংস্কারটা এই ধরনের জনবিচ্ছিন্ন হবে। এর মধ্যে আবার উনাদের, আপনি একটু আগে যেটা বললেন যে ছাত্রদের নিয়ে উনাদের যে বিষয়, উনারা এটা বোঝা যাচ্ছে যে ছাত্রদের দলকে উনাদেরকে সময় দেওয়া মানে সময় নষ্ট করা, এটাই অনেকে মনে করার চেষ্টা করছে যে সময় দেওয়া মানে সময় নষ্ট করা। সময় নষ্ট করা মানে কি ওদেরকে সময় দেওয়া এবং সময় ক্ষেপণ করা, এটা মনে করছেন। উনারা হয়তো মনে করেন যে উনারা আসলেই সংস্কার করছেন, কিন্তু জনগণ কিন্তু সেটা মনে করে না। এই জন্যই কিন্তু এটা পাচ্ছে। আর আরেকটা জিনিস দেখেন, এই ছাত্ররাই কয়েকদিন আগে ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর এদেরকে নিয়ে যেটা করেছে, তাতে মনে হচ্ছে যে তারাও কিন্তু কৌশলী হতে চায়, সো কিংস পার্টি হতে চায়। সো এই ধরনের অবস্থায় আমার মনে হয় যে এই সরকারের অবস্থা দিনে দিনে অভ্যন্তরীণভাবে অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। তারা ছাত্রদের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে বলেন বা সংস্কারের ব্যাপারে বলেন, তারা কিন্তু তাদের হাই মরাল গ্রাউন্ড রাখতে পারছে না। আমার মনে হয়, আমি যা শুনছি, যে আপনিও এটা বললেন, বিএনপি এবং জামাত যদি একসাথে চলে নেমে যায়, এবং আমাদের যে ইলিয়াস ভাই আছেন, ইলিয়াস হোসেন সাহেব, উনি বললেন যে দেখবেন মার্চ এপ্রিলে নেমে যাবে। উনি তো অনেক কিছু জানেন,
সুতরাং মার্চ এপ্রিলে যদি নেমে যায়, অলরেডি ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে বলেছে যে ভোটের অধিকারের জন্য আমাদেরকে আবার নামতে হবে। এখন যদি নেমে যায়, আমি মনে করি যে উনাদের পক্ষে এই 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 বিক্ষোভ বা এই সমালোচনা বা চাপ, রাজনৈতিক চাপ সহ্য করা সম্ভব হবে না। উনারা এই লাইফের সাথে মানে সম্পৃক্ত না, এর ব্যাপারে ওনারা অভিজ্ঞ না। সো আমি মনে করি যে হয়তো এই বছরই বা আগামী বছর 25-এই দিতে হবে, এবং আমরা এখানে অনেক রকম খেলা দেখতে থাকবো। সো সো উই হ্যাভ ইন্টারেস্টিং টাইমস অ্যাহেড আর কি, এটুকুই বলতে চাই। 25-এই দিতে হবে। একটা লেজে গবরে কিন্তু হতে যাচ্ছে। আমি যেটা বলতে চাই কি, যে একটা লেজে গবরে হতে যাচ্ছে, এটুকু বলে শেষ করি এখানে।